আজকে এক্সেলের আমরা শিখবো স্যালারি শিট সম্বন্ধে জানবো, ঠিক আছে। এই স্যালারি শিট কী করে ক্যালকুলেট করতে হয় সেগুলো আমরা জানবো। এখানে চলে আসো তোমার দুজন, তো নোংরা আছে এই যে নাও, এটা নাও। স্যালারি শিট ক্যালকুলেশন বলতে আমরা যেমন মার্কশিট পাই, মার্কশিটের আগের দিন ক্যালকুলেশন করেছি। মার্কশিটে কী থাকে এগুলোকে কী বলা হয়, এগুলো কী জিনিস? মার্কস, কে কোন সাবজেক্টে কত পেয়েছে, তাই না? তো মার্কশিটের মার্কসগুলো কী হয়, টোটাল বার করতে হয়, তার পার্সেন্টেজ এবং কোন গ্রেড পেয়েছে, এই সিস্টেমটা থাকে। মার্কশিট তোমরা সকলেই পেয়েছো কারণ তোমরা এখন স্টুডেন্ট। এরপরে যখন স্যালারি পাবে তখন স্যালারি হিসাব তোমাকে করতে হবে। তা স্যালারি জিনিসটা কি? স্যালারি মানে কি? বেতন। স্যালারি কারা পায়? যারা জব করে, ঠিক আছে, বা কাজ করে, ঠিক আছে, জব করে তারা স্যালারি পায়। তো স্যালারির একটা হিসাব আমরা এক্সেলে শিখবো। তো এক্সেলে স্যালারি হিসাব শেখা মানে এই নয় যে আমাকে এক্সেলে স্যালারি করতে হয়। এক্সেলে স্যালারি হিসাব শেখা মানে হচ্ছে ক্যালকুলেশনটা শেখা, বিভিন্নভাবে ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা আমরা শিখবো। তো এর আগের দিন আমরা মার্কশিট করেছি, এবার যেটা করব সেটা হচ্ছে স্যালারি শিট। তো স্যালারি শিট করতে গেলে কী করতে হবে আমাদেরকে? স্যালারি শিটের একটা সিস্টেম আমরা দেখে নিই। একটা সিটে কী কী থাকে, যেমন মার্কশিটে আমরা সাবজেক্টের নাম, টোটাল পার্সেন্টেজ দেখছিলাম, ঠিক আছে। স্যালারি শিট হিসাবে প্রথমত এমপ্লয়ি নেম, ইএমপি নেম শর্টকাটে, মানে হচ্ছে এমপ্লয়ের নাম থাকবে, যে এমপ্লয় তার নাম থাকবে, তার একটা ডেজিগনেশন থাকবে। ডেজিগনেশন মানে কি বাংলায়? ডেজিগনেশন মানে কি? পদ। ঠিক আছে, সে কোন পদে আছে। যেমন একটা স্কুলের ক্ষেত্রে যদি বলি, স্কুলে তোমার এইচটি থাকতে পারে বা এইচএম থাকতে পারে, হেড টিচার বা হেডমাস্টার যেটাকে বলা হয়, অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে, প্যারা টিচার হতে পারে, গ্রুপ ডি হতে পারে, গ্রুপ সি হতে পারে, ক্লার্ক, গ্রুপ সিটাই ক্লার্ক যদিও। আচ্ছা, এইরকম এগুলো হচ্ছে ডেজিগনেশন। যদি তুমি ব্যাংকে ঢুকো, ব্যাংকে ঢুকলে কী কী ডেজিগনেশনের অফিসার পাবা? ব্যাংকে কীরকম অফিসার থাকে বলো, নাম কি বলো? ব্যাংকে ম্যানেজার থাকে, তারপরে ক্যাশিয়ার থাকে, তাই না, ফিল্ড অফিসার থাকে। তাহলে অনেক রকম ডেজিগনেশন আছে। এক একটা ডিপার্টমেন্টে দেখবে এক এক রকমের ডেজিগনেশন আছে তাদের, ঠিক আছে, মানে পদ থাকে, সে কোন পদে চাকরি করছে। এবং ডিপার্টমেন্টটাও থাকে, সে কোন ডিপার্টমেন্ট এমপ্লয়। এখন যদি তুমি স্কুলে যাও, সেটা কোন ডিপার্টমেন্ট? এডুকেশন ডিপার্টমেন্ট হবে। আমি আছি কোন ডিপার্টমেন্টে? এডুকেশন ডিপার্টমেন্টে আছি। কেউ যদি পুলিশে চাকরি করে, সে পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে, ঠিক আছে। সে যদি হসপিটালে চাকরি করে, সে হেলথ ডিপার্টমেন্ট হতে পারে। বিভিন্ন দপ্তর আছে, ডিপার্টমেন্টের বাংলা হচ্ছে দপ্তর। সব আলাদা আলাদা দপ্তর ভাগ আছে, ঠিক আছে। তো সে এই তথ্যটাও রাখতে হবে একটা স্যালারি শিটে, সে কোন ডিপার্টমেন্টের এমপ্লয়, কোন ডিপার্টমেন্টের এমপ্লয়, এটা থাকবে। এবার আসছে বেতনের হিসাব। একটা বেসিক পে, সেতে তার একটা মূল বেতন একটা দেওয়া থাকবে। সেই মূল বেতনটা, সে কোন বেতনে চাকরিতে জয়েন করেছে সেই বেতন হিসাবে তার মূল বেতনটা দেওয়া থাকবে, এটাকে বেসিক পে বলা হয়, ঠিক আছে। বেসিক পের সঙ্গে তাকে কিছু এক্সট্রা ভাতা দেওয়া হয়, অ্যালাউন্স, ঠিক আছে। অ্যালাউন্স দেওয়া হবে, যেমন ডিএ দেওয়া হয়। ভাতা তো সবাই পায়, তোমরা কি ভাতা পাও? অনেক ভাতা পাই তো, রূপশ্রী, যুবশ্রী, অনেক ভাতা আছে, ঠিক আছে। তো সরকারি এমপ্লয়িরা কী কী ভাতা পায় সাধারণত দেখে নাও, তাদের ভাতা কী কী থাকে, ঠিক আছে। সে চাকরি করছে তার জন্য একটা ভাতা দেওয়া হয় যাকে বলা হয় ডিএর পুরো নাম কি? ডিয়ারনেস অ্যালাউন্স, বাংলায় বলা হয় মহার্ঘ ভাতা, ঠিক আছে। যখন চাকরি করবে তখন এটা জানবে, তার আগে তো জানতে পারবো না, তাই না। আচ্ছা, তারপরে একটা ভাতা দেওয়া হয় এইচআরএ, মানে হাউস রেন্ট অ্যালাউন্স, ঠিক আছে। অর্থাৎ বাড়ি ভাড়ার জন্য তাকে টাকা দেওয়া হয় তার বেতনে, ঠিক আছে। মানে সে বাড়ি ভাড়া করে থাকবে, ভাড়া নিয়ে থাকবে, রেন্ট নিয়ে থাকবে, তার জন্য তাকে একটা টাকা দেওয়া হয়, যেটাকে বলা হয় এইচআরএ, ক্লিয়ার। আরেকটা হচ্ছে এমএ মানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে। অ্যালাউন্স মানে তো ভাতা, ঠিক আছে। তো মেডিকেল অ্যালাউন্স দিবে, তো অসুখ টসুখের জন্য একটা অ্যালাউন্স দেওয়া হয়, ঠিক আছে। দিয়ে আরও অনেক রকমের অ্যালাউন্স আছে। টিএ আছে একটা, সব এমপ্লয়িরা সব অ্যালাউন্স পায় না কিন্তু, ঠিক আছে। টিএ আছে, টিএ মানে হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স, ঠিক আছে। সব ডিপার্টমেন্ট পায় না, কিছু কিছু ডিপার্টমেন্ট পায়, হ্যাঁ, সব এমপ্লয় পায় না, কিছু কিছু এমপ্লয় পায়, ট্রাভেলিং অ্যালাউন্স বলা হয়। আরও কিছু অ্যালাউন্স আছে, কনভে অ্যালাউন্স আছে, হিল অ্যালাউন্স আছে। পাহাড়ি এলাকায় যদি চাকরি করে তার জন্য একটা এক্সট্রা অ্যালাউন্স দেওয়া হয়, হিল অ্যালাউন্স বলা হয়। মানে আমাদের সমতলের লোক যদি পাহাড়ে গিয়ে চাকরি করে, যেমন ধরো না তুমি শিলিগুড়িতে করছো, ধূপগুড়িতে করছো, বা দার্জিলিংয়ে চাকরি করছো, সেক্ষেত্রে একটা হিল অ্যালাউন্স দেওয়া হয়। তো অনেক ধরনের আরও অ্যালাউন্স আছে, সবগুলো আমি উল্লেখ করিনি। অ্যালাউন্স মানে বুঝতে পারছো ভাতা, তাদেরকে এক্সট্রা কিছু দেওয়া হয়। তাহলে মূল বেতনের সঙ্গে এই টাকাগুলো কি হবে? যোগ হবে। যোগ হওয়ার পর যে টাকাটা আসবে সেটা তাহলে তার কি দাঁড়াবে? গ্রস স্যালারি, ঠিক আছে।
তাহলে এইগুলো হলো পাওয়ার পালা, সে কত টাকা পাবে এই গ্রস পর্যন্ত সবগুলোই কিন্তু যোগ হবে। বোঝা গেল? পেলো। এবার আসছে কাটবে, বেতন থেকে কাটার পালা। কি কি কাটতে পারে? ফার্স্ট কাটবে ট্যাক্স, পি ট্যাক্স। পি ট্যাক্স মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। ট্যাক্সের বাংলা কি বলো? না, শুধুমাত্র ইন্টারেস্ট। ট্যাক্সের বাংলা বলো। বাংলা, আমরা বাঙালি, আমরা বাংলায় ভুলে গেছি সব। কর। এই কর ছাড়া পৃথিবী চলবে না ধরানো, ঠিক আছে? তুমি ভাবো, সে যদি মোগল সাম্রাজ্যে আকবর কোন কোন কর চালু করেছিল, অমুক সম্রাট কোন কোন কর চালু করেছিল, তাই না? সবাই কর নিয়েছে। সরকার আমাদের কাছ থেকে কর নেয়। বাংলায় করটা খারাপ লাগে শুনতে, কারণ করের এত অত্যাচার আমরা শুনেছি যে কর কথাটা শুনলে খারাপ লাগে, কিন্তু ট্যাক্সটা অতটা কিছু মনে হয়। ট্যাক্স তো, তাই তো, হ্যাঁ, ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তো আমরা প্রতিনিয়ত ট্যাক্স দিয়ে যাই সরকারকে সব রকম ব্যাপারে। যারা ইনকাম করে তারাও দিচ্ছে, যারা কোনো কিছু কেনাকাটা করছে তারাও দিচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত ট্যাক্স দিচ্ছে। এই ট্যাক্সের টাকা কার কাছে যায়? গভর্নমেন্টের কাছে যায়, ঠিক আছে? গভর্নমেন্ট সেই টাকা থেকে ইউটিলাইজ করে বিভিন্ন রকমের প্রকল্প বলো, বিভিন্ন এমপ্লয়ীদের বেতন বলো, সব কিছু ওই ট্যাক্সের টাকা থেকে দেয়। ইনকাম থেকে তো দিবে, তো ইনকামটা কোথা থেকে আসবে? ঠিক আছে, বিভিন্ন রকমের ট্যাক্সের টাকা থেকে আসে। তাহলে প্রত্যেক মাসে তাকে একটা ট্যাক্সের টাকা দিতে হবে, সেটাকে বলা হয় প্রফেশনাল ট্যাক্স বলা হয়, ঠিক আছে? ঠিক আছে, সেটা একটা আমি এখানে লিখেছি যেটা সেটাই নয়, তার একটা স্ল্যাব আছে। এখানে যেটা লিখেছি সবসময় সেটাই যে হবে তা নয়, আমি জাস্ট পার্সেন্টেজ ক্যালকুলেশন করা শেখাবো। এগুলো আপ ডাউন হয়, ওঠানামা করে, সব কিছু চেঞ্জেস হয় কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা কাটবে, ট্যাক্স কাটবে তার বেতন থেকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পিএফ। পিএফ বা জিপিএফ বলা হয় অনেক সময়। হ্যাঁ, পিএফ অনেক রকমের আছে, জিপিএফ আছে, সিপিএফ আছে, ইপিএফ আছে, ঠিক আছে? মানে এক একটা ডিপার্টমেন্টের এমপ্লয়ের এক এক রকমের পিএফ আছে। প্রভিডেন্ট ফান্ড বলা হয়। পিএফের ফুল ফর্ম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। যদি তোমার জিপিএফ হয় তাহলে সেটাকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বলা হয়। এমপ্লয়ি ইপিএফ হচ্ছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বলা হয়, ঠিক আছে? তো এইরকম পিএফ আছে অনেক রকমের। তো পিএফটা হচ্ছে কি, তার ভবিষ্যতের সঞ্চয়। তার বেতন থেকেই তার টাকা প্রতি মাসে কিছু কিছু টাকা কেটে রাখবে সরকার। তার একটা অ্যাকাউন্টে, নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকে, ওই এমপ্লয়ের আলাদাভাবে একটা অ্যাকাউন্ট থাকে, পিএফ অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টেই কেটে রাখবে এবং উইথ ইন্টারেস্টও দেবে তাকে। এবং সে যখন রিটায়ার্ড করবে তখন তাকে একসাথে টাকাটা ফেরত দেবে। সেই টাকাটা ইচ্ছা করলে অনেক সময় তারা লোন, তার অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারে, ঠিক আছে? লোন মানে কি, যে আমার ধরুন সামনে একটা মেয়ের বিয়ে আছে, আমাকে 2 লাখ টাকা দরকার, ইমার্জেন্সি, পাচ্ছি না টাকা, তখন আমার অ্যাকাউন্টে জমানো টাকা থেকে আমি লোনটা নিয়ে আমি মাসে মাসে আবার শোধ করে দিতে পারি। ইন্টারেস্ট লাগে না এক্ষেত্রে, ও নিজেরই তো টাকা, ঠিক আছে? কিন্তু শোধ করতে হবে ওকে। ওকে, 2 ধরনের হয়, যদি রিফান্ডেবল হয় তাহলে শোধ করতে হবে, আর নন রিফান্ডেবল হলে তাকে শোধ করতে হয় না, নিয়ে নিতে পারে। এটা তো পিএফ হচ্ছে, দেখবা চাকরি থেকে রিটায়ার করার পর এককালীন 8 লাখ 10 লাখ অনেক টাকা পায় অনেকে, হ্যাঁ, আরও পায়। সেটা হচ্ছে তার নিজের জমানো টাকা প্রত্যেক মাসে। একজন এমপ্লয় কত বছর চাকরি করে? 60 বছর। 60 বছর পর্যন্ত চাকরি করে। তাহলে 60 বছর সে যদি 20 বছর বা 22 বছর বা 25 বছর বা 30 বছরে যদি চাকরি পায়, তাহলে আরও 30 বছর চাকরি করবে। 30 বছর ধরে জমাচ্ছে যে টাকাটা প্রত্যেক মাসে, সেই টাকাটা সে 1 বছরে থেকে পাবে, ঠিক আছে? আচ্ছা, পরে যে লোনের ব্যাপারটা বললাম, যদি পিএফ থেকে সে কোনো লোন টোন নেয় তাহলে লোনের টাকাটা এখান থেকে কাটাতে হবে বেতন থেকে। তাহলে কাটানোর পার্ট আমরা এখানে পেলাম 1টা 2টো 3টে পেলাম। আরও থাকে, যদি তার কোনো ওভারড্রন থাকে, তাহলে ওভারড্রন মানে এক্সট্রা কোনো ক্যালকুলেশন ভুল হয়েছে, তাহলে সেই এক্সট্রা টাকাটা তাকে ফেরত দিতে হয়, তাহলে সেগুলোও থাকে। তো এই টোটাল ডিডাকশান মানে কত টাকা কাটবে, তাহলে কাটবে বলতে এইটা এটা এটা 3টে যোগ করে, বা আরও যদি থাকে সবগুলো যোগ করে যে টাকাটা হবে সেটা হচ্ছে ডিডাকশান, মানে কাটার পালা। ওকে, তাহলে নেট স্যালারি মানে হাতে সে কত টাকা পাবে বলো? কত টাকা পাবে? গ্রস থেকে আমাকে কী করতে হবে? গ্রসে যে টাকাটা জমলো সেটা থেকে এটা বাদ দিতে হবে। এটা এটা বিয়োগ গ্রস বিয়োগ এটা, তাই না? তাহলে হবে নেট স্যালারি। তাহলে এই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে একজন এমপ্লয়ের স্যালারি ক্যালকুলেশন করতে হয়। তো সেই ক্যালকুলেশনে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয়। যেমন ডিএ বর্তমানে হয়তো 18% ডিএ দিচ্ছে সরকার, রাজ্য সরকার দিচ্ছে 18%, কেন্দ্র সরকার দিচ্ছে হয়তো 40%। এরকম পার্সেন্টেজ আলাদা। তুমি যদি রাজ্য সরকারের এমপ্লয়ি হও তুমি 18% দিয়ে পাচ্ছ, তুমি যদি কেন্দ্রীয় সরকারের এমপ্লয়ি হও তুমি হয়তো 40% পাচ্ছ। এক একটা ডিপার্টমেন্ট বা এক একটা রাজ্য তাদের ইচ্ছা মতন সিস্টেমে তারা ডিএটা দেয়, ঠিক আছে? এই চার্টার আমাদের রাজ্য সরকারের ফিক্সড আছে যে তার বেতন যা থাকবে বেসিক পে, তার কত পার্সেন্ট দেবে? 12% দেবে। আমাদের রাজ্য সরকার এমএ কত টাকা দেয়? 500 টাকা দেয় পার মান্থ, তার বেশি দেয় না। এটা ফিক্সড করা আছে এমএটা, ঠিক আছে? ওকে, ট্রাভেলিং অ্যালাউন্স সবাই পায় না, এটা আমি জাস্ট এমনি লিখেছি, 3% অফ বেসিক পে লিখে রেখেছি পার্সেন্টেজ ক্যালকুলেশন করার জন্য। তো এই সবগুলো যোগ করবো যখন, তখন সেটা গ্রস আসবে। যেমন ট্যাক্সটা 2% লিখেছি, এটা 2% নয়, ট্যাক্সের স্ল্যাব আছে। যদি তার বেতন এত 30,000-এর ক্রস করে যায় বা 35,000 ক্রস করে যায় তাহলে 250 টাকা লাগবে। 30,000 পর্যন্ত 200 টাকা, 15,000 পর্যন্ত 150 টাকা, 10,000 পর্যন্ত হয়তো 110 টাকা। তার নিচে হলে ট্যাক্স লাগবে না। 10,000-এর নিচে ইনকাম হলে ট্যাক্স লাগবে না,
ঠিক আছে? তাহলে এরকম একটা সিস্টেম আছে, স্ল্যাব আছে, সেই স্ল্যাবে আসতে হবে, সেটাও আমরা সেই লজিকটাও শিখবো আমরা। ঠিক আছে? এই যে প্রভিডেন্ট ফান্ডে কত টাকা কাটাতে হবে তাকে, কত টাকা কাটাতে হবে বলেছি? 6%, 60 নয়, 6% মিনিমাম 6% কাটাতে হবে, অর্থাৎ বেসিক পে যতটা আছে, ঠিক আছে, তার 6% কাটাতে হবে, সে বেশি কাটাতেও পারে। তাহলে যদি আমার 10,000 টাকা বেশি হয়, তাহলে আমাকে কত টাকা, 6% মানে 600 টাকা হতে পারে। ঠিক আছে? তাহলে 600 টাকা কাটাতে হবে, কিন্তু 600 টাকা নয়, সে ইচ্ছা করলে আরও বেশি কাটাতে পারে, সেটা তার ক্ষমতার উপর ডিপেন্ড করছে। আমার যদি মনে হয় যে বেশি কাটিয়ে আমার সংসার চলে যাবে, তাহলে আমি বেশি কাটাবো, আর নাহলে কাটাবো না। কিন্তু মিনিমাম একটা কাটাতে হবে, এটা মিনিমাম রেঞ্জ থাকে, সে বেশি কাটাতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্যালকুলেশন শিটটা এবার আমরা করে দেখব কীভাবে করতে হয়। প্রথমে এক্সেল খুলবে, তাহলে এক্সেল খুলো, একটা নতুন সিটে চলে আসে, সিট 3-তে চলে এলাম আমরা। সিট 1-এ কী করেছিলাম, এইগুলো করেছিলাম। সিট 2 হচ্ছে এটা, এখানে রাইট ক্লিক করে, এখানে এটার পর রাইট ক্লিক করে নাম চেঞ্জ করে দেবো, রিনেম করে দেবো, লিখে দাও মার্কশিট, এটা মার্কশিট। ঠিক আছে? মার্কশিট, আর এটা নেবো স্যালারি শিট। ঠিক আছে? রাইট ক্লিক করবে অথবা ডাবল ক্লিক করবে, দেখো নাম চেঞ্জে চলে আসবে। ঠিক আছে? স্যালারি। ঠিক আছে? তাহলে এখানে স্যালারি ক্যালকুলেশন করবো আমরা। তাহলে প্রথমেই আমরা কী নিব, প্রথমে হচ্ছে একটা সিরিয়াল নাম্বার নিয়ে নিই, SLNO মানে সিরিয়াল নাম্বার থাকবে, তারপরে নেম, তারপরে তার ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, DA, ও বেসিক পে থাকবে তো, তাই না? তাহলে BASIC বেসিক পে, তারপরে DA, HRA, তারপরে MA, আরও আছে PA, আরও অ্যালাউন্স আছে, সেগুলো দিচ্ছি না আমি, জাস্ট গ্রস, GROS গ্রস, তারপরে PTAX, PF যদি লোন সে নেয়। ঠিক আছে? TD মানে টোটাল ডিডাকশান, আমি শর্টকাটে TD লিখে দিলাম। ঠিক আছে? তারপরে হাতে কী আসছে, নেট স্যালারি। ঠিক আছে? তাহলে কেটে কুটে যত টাকা পাবে, এটা হচ্ছে হাতে মাসের শেষে পাবে সে। তাহলে সিরিয়াল নাম্বার 1 কোনো একজন এমপ্লয়ের নাম, 1 2 3 করে আমি এমপ্লয়ের নাম লিখে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, আমার লেখা আছে, অমিত দাস দিয়ে মনে হয় করা আছে, দেখে নিই, টানি এটাকে, এই দেখো অনেক এমপ্লয় আছে। ঠিক আছে? আবার অমিত দাস চলেছে, এই বলতে এমপ্লয় আছে প্রচুর, এরাই স্টুডেন্ট, এরাই এমপ্লয়, এরাই সব আমার। ঠিক আছে? আচ্ছা, কোন ডিপার্টমেন্টের করবো? আপাতত আমি একটা এডুকেশন ডিপার্টমেন্ট ডেজিগনেশন কী দিই, এডুকেশন ডিপার্টমেন্টের যদি করি, তাহলে এডুকেশন ডিপার্টমেন্টের ডেজিগনেশন ধরে না, এডুকেশন ডিপার্টমেন্ট আমি ডেজিগনেশন প্রথমত হেডমাস্টার মশাই থাকে, তাহলে একটা স্কুলে HT থাকে, আর কি থাকে, HT হতে পারে, HM হতে পারে, হাই স্কুল হলে HM হয়, প্রাইমারি স্কুলে HT হয়। ঠিক আছে? তাহলে HT হতে পারে, AT মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, তাহলে এও ধরনের এও AT, PT হতে পারে, PT মানে প্যারা টিচার হতে পারে, আবার প্যারা টিচার গেস্ট টিচার হতে পারে, অনেক রকমের হয়। ঠিক আছে? PT হলো, তাহলে AT, আর একটা হচ্ছে আমরা রাখলাম, এখানে রাখলাম গ্রুপ D, গ্রুপ B, আর গ্রুপ C রাখি একটা। ঠিক আছে? গ্রুপ C। ঠিক আছে? আরও নাইট গার্ড থাকে, অনেক কিছু থাকে, নাইট গার্ড বা পিয়ন অনেক কেউ থাকে, হ্যাঁ, গেটম্যান থাকে। তো কোনো একটা রাখলাম, ধরে নাও কিছুই রাখলাম না, আমি আপাতত PT দিয়ে দিলাম একটা। ঠিক আছে? এগুলো দিতে পারো আলাদা। এবার সে কোন ডিপার্টমেন্টের এমপ্লয়, সবাই যেহেতু আমি এডুকেশন ডিপার্টমেন্টের কাজ করছি, EDU লিখে দিলাম শর্টকাটে, মানে এডুকেশন ডিপার্টমেন্টে এটা ড্রাগ করে দিলাম, সব এডুকেশন ডিপার্টমেন্ট হয়ে গেল। এবার আমাকে তাদের বেসিক পেটা দিতে হবে, যে এর বেসিক পে কত। ঠিক আছে? এটা বেসিক পে। ঠিক আছে? এটা তার বেসিক পে কমা বাড়া হতে পারে। কেন কমা বাড়া হয়তো হতে পারে বলো তো? কারণ সে আগে পরে জয়েন করেছে, তাই কমা বাড়া হতে পারে। দেখা গেলো একই অ্যাসিস্ট্যান্ট টিচার, ও আগে জয়েন করেছে তাই ওর বেসিক মানে বেশি, এ পরে জয়েন করেছে তাই কম। ঠিক আছে? এমনও হতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা একটা আনুমানিক দিয়ে দিবে, PT গ্রুপ D, আচ্ছা দিলাম। এবার আসছি DA। এখানে তোমাকে DA কত পার্সেন্ট বার করতে বলেছি? 12% অফ বেসিক পে।
সে 12 হতে পারে, 18 হতে পারে, যে পার্সেন্টেজ বলুক। এবার তুমি এই যে বেসিক পে এর 12% এখানে ক্যালকুলেশন করবে। কি করে ক্যালকুলেশন করবে বলো, কি লিখলে ওর 12% বার হবে? এই যে দিয়ে বার করব আমি, ঠিক আছে, 12%, এই টাকাটার 12%, তাহলে পার্সেন্টেজ বার করার নিয়ম ফর্মুলা বলো, পার্সেন্টেজ কী করে বার করো তোমরা? তুমি একটা বই কিনতে গিয়েছো, দিয়ে বললো তোমাকে 12% ছাড় দেবো, তাহলে অত টাকার 12% সমান কত টাকা, কী করে বার করবে বলো? 58,500 টাকা দাম তুমি যেটা কিনতে হবে মোটরসাইকেলটা, মোটরসাইকেলে এবার 12% ছাড় দিয়েছে, তাহলে 58,500 টাকার 12% সমান কত টাকা, কী করে বাহ, গুড। 58,500, তাহলে কি 58,500 লিখবো না সেল অ্যাড্রেস দেবো? সেল অ্যাড্রেস, সেল অ্যাড্রেসটা কত আছে? না, E2, হ্যাঁ হ্যাঁ E2, তাহলে এটা হচ্ছে বেসিক যা আছে ইন্টু 12/100, ঠিক আছে? তাহলে কত টাকা হলো? এই টাকাটা, হ্যাঁ এইটা হয়ে গেল। এটা একজনের হলো, এর করতে গেলে E3 দিতে হতো, এর দরকার নাই, এটাকে ড্র্যাগ করে দেবো, সবারই বেরিয়ে গেল, দেখো সবারই 12% হিসাবে বেরিয়ে গেল। ওকে, তাহলে শর্টকাট নিয়ম, আমাকে যে সেল অ্যাড্রেস বলেছে সেই সেল অ্যাড্রেস দিয়ে করতে হবে। এইচআরে বলেছি কত পার্সেন্ট, এইচআরও 12%, এখন সরকার কত পার্সেন্ট দিচ্ছে, এটা 12% না, এখন 18% দিচ্ছে, তাহলে আমি 18 করে দিই, ঠিক আছে, 18 করে দিলাম, তাহলে এইটা এর বাড়লো, কিন্তু এর তো বাড়লো না, তাহলে আবার ডাবল ক্লিক করে দেবো, সবারই বেড়ে গেল 18%, ঠিক আছে? ওকে, এইচআরে 12%, তাহলে ইকুয়াল টু কী লিখবো বলো? কার 12% বলেছে এখানে দেখে নাও আগে, কার 12% বলেছে? বেসিকেরই 12% বলেছে, বেসিক পেরই 12% বলেছে, তাই না? তাহলে 12% বেসিক পে, তাহলে বলো আবার কী লিখবো? আবার E2 ইন্টু 12/100, বা এই পার্সেন্টেজ সাইনটা দিলেও পারবে, কারণ এটা মানেও বাই 100, হ্যাঁ তাহলে বেরিয়ে যাবে, কারণ আমি এর আগে তোমাদের অপারেটর শিখিয়েছিলাম না, পার্সেন্টেজ মানে বাই 100, তাহলে এটা সেই বেরিয়ে যাবে, এটাকে ডাবল এবার টেনে দিবে, তাহলে দেখবে সবারই বেরিয়ে যাবে, ঠিক আছে? এমএ কত টাকা বলেছে? 500 টাকা মনে হয়, অল জেনারেল 500 টাকা, তাহলে 500ই লিখে দেবো, কোনো ক্যালকুলেশন বলেনি এমএতে, ঠিক আছে? এমএতে কী বলেছে, সবার জন্য কত টাকা? 500 ফর অল এমপ্লয়ি, ঠিক আছে? তাহলে সবাইকে আমি 500 টাকা দেবো, তাহলে 500 টাকা লিখে এখানে টেনে দাও, দেখো সবারই 500 টাকা চলে আসবে, তোমায় কষ্ট করে লিখতেও হবে না, তোমার এমপ্লয়ি যদি 2000 থাকে 2000-এরই চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে মজা। টিএ কত টাকা বলেছি? টিএ তো একটা শর্ত থাকে, সবাই তো টিএ পায় না, তাই না? কিন্তু এখানে আমি একটা জেনারেল বলেছি, 2% না, কত পার্সেন্ট দিয়েছি টিএ? 3% দিয়েছি, আচ্ছা দিই 3%, যখন বলেছি, যখন আমার কোম্পানির এমপ্লয়িকে আমি টিএ যখন দেবো, ঠিক আছে? তাহলে 3% কার? বেসিকের, তাহলে কী লিখবো? কী লিখবো? E2 এর মানে গণিত, এর কত পার্সেন্ট? 3%, দেখো মুখের ভাষাতেই অঙ্ক হবে, বেসিক এর 3%, এর মানে তো গণিত আমরা ছোটো থেকে শিখে এসেছি, তাই না? তাহলে বেসিক এর 3 দিয়ে পার্সেন্ট সাইন বসালাম, পার্সেন্টেজ সাইন বসাবে বা বাই 100 বসাবে, যে কোনো একটা, এন্টার মারো, 3% বেরিয়ে গেল। আচ্ছা গ্রস কী করবো বলো এবার? গ্রস হচ্ছে যোগ করবো, কাকে কাকে? বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ প্লাস টিএ, তাহলে আমি যোগ করার জন্য কী ফাংশন শিখেছি? সাম শিখেছি। কোথা থেকে? E2 থেকে I2 পর্যন্ত যোগ করব, তাহলে লিখে দেবো ডাইরেক্টলি E2:I2 দিয়ে ইন্টারমিডিয়েট, দেখো পুরোটাই সিলেক্ট করে নিয়েছে। তুমি যদি এইভাবে করতে E2 প্লাস F2 প্লাস G2 প্লাস H2 প্লাস I2, তাও হতো, তো আমার একটু শর্টকাটে সাম লিখে করে দিলাম, ঠিক আছে? এন্টার মারি, তাহলে সাম এখানে বেরিয়ে গেল। এবার এটাকে কী করবো? ডাবল ক্লিক করে টেনে দেবো, এইভাবে ডাবল ক্লিক করলেই চলে আসে, না ড্র্যাগ করলে, হয়ে গেল। নেক্সট আসছি ট্যাক্স। ট্যাক্সের জন্য কি বলেছি আমি আপাতত? ট্যাক্সের জন্য জাস্ট সিম্পল একটা বলেছি, ট্যাক্স কাটবা 2%, গ্রসের 2% তাই বলেছি, ঠিক আছে? হ্যাঁ, এই ট্যাক্সটা এটা প্রপার জেনুইন প্রসেস নয়, তার জন্য লজিক দিয়ে কাজ করবো আমরা, নেক্সট দিন লজিক দিয়ে ক্যালকুলেশন করবো, যে যদি এত টাকা হয় তাহলে এত টাকা হবে, ঠিক আছে? আজকে জাস্ট সিম্পল ক্যালকুলেশনটা শিখছি আমরা। তাহলে কত টাকা বলেছি? ট্যাক্স 2% গ্রস পের, আর প্রভিডেন্ট ফান্ড 6% বেসিক পের। আচ্ছা গ্রসটা বার করি, তাহলে ট্যাক্সটা বার করি 2%, গ্রসের 2% ট্যাক্সটা বার করি, বলো কী লিখবো আমাকে বলো? ইকুয়াল টু J2 এর 2%, ঠিক আছে? 2%, ওটি বাবা 1,500 টাকা ট্যাক্স, এত টাকা ট্যাক্স প্রতি মাসে দিতে পারবেন না মাস্টার মশাই, এটা বেশি হয়ে গেল, তাই না? এত টাকা ট্যাক্স বেশি হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি এটা করি আপাতত, দেখি প্রচুর টাকা ট্যাক্স হয়ে গেলো, সরকারের বড়লোক হয়ে যাবে, ঠিক আছে? এমনিতেই বড়লোক, তার জন্য না আমাদের। আচ্ছা হ্যাঁ, আচ্ছা পিএফ ক% বলেছি? 6%, কার 6%? বেসিকের, তাহলে বেসিক কোথায় আছে? E2 এর 6%, ক্লিয়ার? E2 এর 6% টেনে দিই,
আচ্ছা লোন কেউ নেয়নি, সবারই লোন কী করলাম, জিরো করে দিলাম। যে লোন কেউ নেয়নি, লোন যদি নেয় তো বসিয়ে দেবে, এখানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, জিরো করে দিলাম। টিডিটা কী হবে বলো এবার তাহলে? এই লোন পর্যন্ত না, গ্রস থেকে নয়, টিডি মানে হচ্ছে টোটাল ডিডাকশন, কত টাকা কাটলো, এটা প্লাস এই তিনটে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে কাটার পার্ট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কাটার পার্টটাকে আমি আলাদাভাবে যোগ করে নিতে চাইছি, মোট কত টাকা তোমার কাটছে স্যালারি থেকে, ঠিক আছে। তাহলে কাটার পার্টটাকে আমি যোগ করে নিতে চাইছি, সাম ফাংশন দিয়েও করতে পারো, প্লাস প্লাস করেও করতে পারো। সাম ফাংশন দিয়ে করলে সাম লিখবে, আর না হলে যদি মনে করি প্লাস দিয়ে করবো তাহলে এটা এই, আচ্ছা হ্যাঁ এটা করো, দেখো এটা দিয়ে করি, এটা প্লাস এটা এটাও হবে, তিনটে করে দিলাম, দেখো হয়ে গেল। একই ব্যাপার, সাম দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, দুই রকমই করে রাখলাম। নেট তাহলে কাটছে কার কত টাকা কাটছে, এইরকম কাটছে, এর যেমন 5,000 কত টাকা মাসে কাটছে, এই যা হিসাব দেখলাম তাতে, ঠিক আছে। ওকে, তাহলে এই নেট স্যালারিটা সে হাতে কত টাকা পাবে, তাহলে এই ঘরটা কি লিখবো, কে কাকে থেকে কি বিয়োগ করবো, গ্রস থেকে টিডি, গ্রস মাইনাস টিডি, গ্রস মানে কত, J2 মাইনাস N2, গ্রস থেকে টিডি বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে বেতনটা দাঁড়ালো, এই বেতনটা সে হাতে পাবে, প্রত্যেকটা এমপ্লয় হাতে এই বেতনটা মাসের শেষে পাবে। তাহলে এই বেসিক পে যদি বেড়ে যায় 58,000-এর জায়গায় পরের বছর বেসিক পে হয়ে গেল 60,250 টাকা, তাহলে তার নেট স্যালারি গিয়ে দাঁড়িয়ে গেল কত, 75,400 টাকা। তাহলে প্রত্যেক বছর একটা এমপ্লয়ের কিন্তু বেসিক পে বাড়ে, প্রত্যেক বছরই বাড়ে। তাহলে বেসিক পে বাড়লেই তার বেতনটা এমনি এমনি বাড়বে, তাহলে প্রত্যেক বছরই স্যালারি বাড়ে। তাহলে এই সিস্টেমটাতে আমাদের ধরনের স্যালারি ক্যালকুলেশন। এবার বললো যে সরকার ডিএ 18 ছিল, যাও তোমাদেরকে আরও 3% দিয়ে দিলাম, তাহলে 18-3 কত হলো, 21%। তাহলে আমি 21% ক্যালকুলেশন করে দিই, 21% দিয়ে এন্টার মারি, তাহলে দেখো ওর 75,000 টাকা ছিল, এবার কত টাকা হয়ে গেল, 77,000 টাকা হয়ে গেল। তাহলে ডিএ বাড়লেই ওদের বেতন আরও বেড়ে যাচ্ছে। তাই আমাকে কোনো এমপ্লয় বেসিক বাড়ান করে আন্দোলন করে না, কারণ ও জানে এটা ওর রুলসে আছে যে আমি নির্দিষ্ট বেসিকে ঝুঁকেছি, আমাকে এই বেসিকটা অটোমেটিক বাড়বে, বছরের শেষে বাড়বে। কিন্তু ডিএটা সরকারি, তার অনুদান বা ভাতা সে সরকার কিভাবে দেবে সেটা ডিপেন্ড করছে। তাই ডিএ দেখা গেলো যে আমাদের কেন্দ্র সরকার 40% দিচ্ছে, আমাদের রাজ্য সরকার দিচ্ছে 18%, তো বলছে যে ওই সরকার দিচ্ছে এত, আমাদের কেন কম দিচ্ছে, এত ব্যবধান কেন, নিয়মে তো একই দেওয়া উচিত, বুঝলে তো। তাহলে ডিএ বাড়লেই বেড়ে যাবে, বেতন বেড়ে যাবে, এটা ফিক্সড, ঠিক আছে, এটা ফিক্স থাকে, 12%ই থাকে, ঠিক আছে। তবে এর একটা নিয়ম আছে, 12% হতে হবে, হলেও এটা যে 12,000 ক্রস করলে কিন্তু হবে না। তোমার এমপ্লয়, তোমার বেতন এত হয়ে গেছে যেটা 14-15,000 টাকা হয়েছে 12% ক্যালকুলেশন করে, তাও আমি পাবো, তুমি ম্যাক্সিমাম মাসে 12,000 টাকা তুমি পাবা, এখন পর্যন্ত রুলসে আছে, আমাদের গভর্নমেন্ট রুলসে যে 12,000 টাকা এইচআরে পাবা, 12,000-এর বেশিও কিন্তু পাবা না। এবার যদি স্বামী স্ত্রী দুজনে চাকরি করে সেই ক্ষেত্রেও কিন্তু 12,000, দুজনের এইচআরে মিলে যেন 12,000 হয়, বেশি হলেও টাকা সরকার দেবে না, কারণ তোমাদেরকে বাড়ি ভাড়া 12,000 টাকা, মাসে বাড়ি ভাড়া 12,000 টাকা কোথায় লাগে, প্রত্যেক মাসে 12,000 টাকা করে 12,000 দিতে পারে ম্যাক্সিমাম এটা, ঠিক আছে। বেতন বাড়লে 12,000 হয়ে যাবে, কম হলে কম হবে। তাহলে এইগুলো ধরে না সিস্টেম আছে। তো এই স্যালারির যে সিটটা তোমাদের আমি দেখালাম আজকে, এইটা তোমরা ক্যালকুলেশন করবে, মার্কশিটটাও করে নেবে প্র্যাকটিস। নেক্সট দিন আমি লজিকে আসবো, মানে আজকে আর বেশি করাবো না, ঠিক আছে, কারণ তোমাদের উপর চাপ হয়েছে, কারণ একটা পর একটা না কমপ্লিট করলে হবে না। যে কন্ডিশন দিয়ে আসবে, যে বললাম না যে ট্যাক্স কততে কত টাকা হয়, ট্যাক্সের স্ল্যাব, ট্যাক্সের কন্ডিশন থাকবে, তারপরে তোমার হয়তো টিএ ক্যালকুলেশন করার কন্ডিশন দিলাম, লজিক দিয়ে ক্যালকুলেশন করবো, ঠিক আছে। এই লজিকগুলো নেক্সট দিন করবো আমরা। মেনলি ক্যালকুলেশন শেখা, স্যালারি শিটের একটা হিসাব বা আইডিয়া থেকে গেল যে স্যালারি শিট কী জিনিস, আমাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে গেল, প্লাস ক্যালকুলেশনটা কী করে এক্সেলে করতে হয় সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে।